একটা বিষয় হলো যে সফলতা শব্দটা না জীবনে কারোর জীবনে কখনো আপন হয় না। এটা মানে কারোর জীবনে সারা জীবন যে থেকে যাবে হুম। তা এটা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। আপনি সর্বক্ষেত্রে সাময়িক। হ্যাঁ, সফলতা শব্দটা এটা লাইক আমার কাছে একটা মনে করেন একটা সময়ের অ্যাওয়ার্ড। পার্থক্যটা হলো যে আমি সরাসরি কোনো একটা প্রতিষ্ঠানে আছি, কোনো একটা মার্কেটে আছি বা কোনো একটা কোম্পানিতে আছি। যেখানে কেউ সরাসরি পায়ে হেঁটে আমার কাছে আসছে। এইরকম কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট বা বলতে পারেন যে কেমন যে আমি যদি ওই সময়টাতে যদি আমি সারেন্ডার করি এমন আছে আমার চাকরিও থাকে না। মানে ব্যাপারটা এরকম মানে আমার কোম্পানি চাইবে যে কি ভাই আমি আপনাকে এতগুলো টাকা স্যালারি দিয়ে রেখেছি, আপনি আমাকে পারফরমেন্স দিতে পারলে থাকবেন, না দিতে পারলে থাকবেন না। হুম। ইয়েস অর নট একটা বিষয় আসে যে আমি যদি এই জিনিসটা না পারি তো এমন আছে এমনও হতে পারে যে আমার চাকরি থাকলো না। তো এইরকম কিছু গুরুত্বপূর্ণ মোমেন্টে আমি খুরশেদের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। এইটার অ্যাডভান্টেজ অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট নিচ্ছে। হুম। লাইক কেউ বলছে যে ৫০০ টাকায় গ্রাফিক্স শিখুন বা ১৫০০ টাকায় গ্রাফিক্স শিখুন বা ২০০০ টাকায় গ্রাফিক্স শিখুন। আসলে মানে ব্যাপারটা এত সহজ না। এই যে আপনি একটা কথা বললেন যে সহসাই কেউ একজন মানে একটা প্রশিক্ষণ নিয়ে এসছে বা কোনো না মানে একটা কোনো রকম একটা নলেজ গ্যাদার করে হুট করে একটা প্রতিষ্ঠান ফর্ম করে ফেললো। এটা আসলে বলতে পারেন এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না এক ধরনের। ওকে। কারণ টোটালটাই একটা স্টাডির বিষয় আর গুড ম্যানেজমেন্ট আসলে এটাও একটা দেখার বিষয় হলো সে কোন প্ল্যাটফর্ম থেকে মানে কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু আই টু আই পডকাস্ট। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সাইফুল ইসলাম সাইফ ভাই। তিনি কনসেপশন কমিউনিকেশনের কর্ণধার এবং থ্রি ডটস বাংলাদেশের সিও। সাইফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সাইফ ভাই, আমরা গ্রাফিক্সের বিগত খুবই রিসেন্ট পাস্টে গত যদি ৫ বছর বা বর্তমানেও দেখি, গ্রাফিক্স খুবই কমন একটা ওয়ার্ড আমাদের বর্তমান সমাজে এবং কম বেশি প্রত্যেকেই এটার সাথে অল্প করে হলেও পরিচিত। তো এখন অধিকাংশ গ্রাফিক্সই জিনিসটা এরকম হয় যে তারা যে কেউ যখন গ্রাফিক্স শিখে সে অনলাইনে কাজ করবে ওইরকম মন মানসিকতা নিয়ে গ্রাফিক্সটা শিখে। আপনি বিগত ১৮ বছর ধরে এই গ্রাফিক্সের সেক্টরে আছেন এবং অফলাইনে আপনি কাজ করছেন খুবই সফলতার সহিত। তো অফলাইন গ্রাফিক্সের মার্কেট সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া দিবেন। আহ, অনেক সুন্দর একটা প্রশ্ন ছিল আপনার। সেটা হলো আমরা খুব ছোটবেলায় আসলে এটা কিভাবে বলি হ্যাঁ আহ, বলতে পারেন আমার বয়স তখন কত ১০-১২ এরকম সময়ে যখন বলতে বলতে পারেন আমরা হাফ প্যান্ট পরার বয়স, আচ্ছা, তখন আচ্ছা। আমরা আমার বাসার পাশে কিছু ছাপাখানা দেখতাম। ওকে। তো যেখানে আমার খুব একটা মানে মাঝে মাঝে কিউরিওসিটি কাজ করতো যে এরা এগুলো দিয়ে কি করে। দেখতাম একটা বিশাল একটা ডালার মতো বোর্ড, তার মধ্যে অনেকগুলো ছোট 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 অক্ষর, মানে সেগুলো কাঠেরও হয় আবার সীসারও তৈরি হয়, তামা হুম। দস্তা ইত্যাদি এইসব দিয়ে তৈরি করা আম, কিছু লেখা অক্ষর। আমরা যেরকম এখন বর্ণমালাগুলো ব্যবহার করি স্বরেয় স্বরেয়া, ঠিক রস্বই দীর্ঘই, আবার আকার ইকার, এগুলো সবগুলো লেটারে লেটারে ভাগ করা। ওকে। হুম। তো সেই সময়টাতে দেখলাম যে সম্পূর্ণ আমি গ্রাফিক্স আসার আগের যুগটার কথাই বলছি। আচ্ছা, আচ্ছা। যে আসলে গ্রাফিক্সটা কিভাবে শুরু আপনাকে ওই হুম। জায়গাটা আসলে ক্লিয়ার ওকে, ওকে। করছি। তো ওই সময়টাতে আমি দেখতাম যে একজন স্পেশালিস্ট বা একজন একজন টেকনিশিয়ান ছিলেন যিনি যিনি এই জিনিসগুলোকে ওখান থেকে খুঁজে কেউ একজন হাতে লেখা একটা ড্রাফট দিয়েছেন, ওগুলোকে খুঁজে ওখান থেকে বের করে এনে একটা ডায়াসের মধ্যে সেটিং করতো, তারপর সেটা মেশিনে গিয়ে এটা ছাপাতো। হুম। ওইটাকে মেশিনে কালির মাধ্যমে ছাপাতো। এখনো আপনারা গুগল করলে দেখতে পারবেন তৎকালীন সময়ে যে মুদ্রণ প্রযুক্তি। হুম। এরপর আস্তে আমি আস্তে আমরা যখন বড় হচ্ছি
এটার মধ্যে কেন জানি একটা আমার একটা আগ্রহ, ওই আগ্রহটা আমাকে দিনে দিনে এটার সঙ্গে আ কেমন জানি আমাকে আবার এটার সঙ্গে জড়িয়ে ফেলছে। আসলে আমরা ওই এলাকাটাতেই বড়। এরপর আসলো যে এই জায়গাটা আমরা যখন দেখলাম বিভিন্ন ডিজাইনের ডাইস তৈরি হচ্ছে, হুম, কাঠের তৈরি। হুম। ফুল, নকশা ওগুলোও সে একই জায়গায় ব্যবহার হতো। তখনও কিন্তু গ্রাফিক্সের খুব একটা প্রচলন ছিল না। আসেনি। হ্যাঁ? তারপর একটা সময়ে আম আমি আবিষ্কার করলাম যে একটু নতুন প্রযুক্তি এখানে আসছে, আসা শুরু হয়েছে। আমরা দেখলাম যে তখন কম্পিউটারের ব্যবহারটা এখানেও খুব পর্যাপ্তভাবে শুরু হয়েছে। যেটা তখন কম্পিউটারের ব্যবহারগুলা কিরকম যে তখন Pentium 2 হুম, বা নন Pentium ও বলতে পারেন। Pentium 2 আমি এসে পেয়েছি সরাসরি Pentium 3, আচ্ছা। যেখানে আমরা আ গ্রাফিক্স তখন আমাদের তখন আমরা কম্পিউটারের কম্পিউটারের যুগে আমরা বলতে পারেন যে আপনাদের গ্রাফিক্সের যে ফিল্ড এটা হুম, আমরা আ কম্পিউটার যুগে প্রবেশ করার পরপরই আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে এটা তখন থেকে আমি গ্রাফিক্স শব্দটার সঙ্গে পরিচিত। আচ্ছা। তারপর দেখলাম যে আ তখন আমরা আমি 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 যখন এসে শুরু করেছি তখন কম্পিউটার হলো Pentium 3। তো তখন আমার হাতে সর্বপ্রথম সফটওয়্যার ছিল Illustrator 6.5 এরকম কিছু একটা 6.5, তারপর আ Photoshop ছিল 3.2 3.5 2.5 এরকম কোন একটা ইয়ে হবে, আমার পুরোপুরি মনে নেই। হুম, মানে এগুলো এখনকার যুগের কাছে এগুলো কিছুই না। বর্তমান যুগের কাছে এগুলো কিছুই না। তো এরপর আমি আ আমরা যখন এই আমি যখন ডিপ্লোমা কমপ্লিট করে সে যখন আস্তে আস্তে আমার প্রফেশনের সঙ্গে আমি এড হই, আস্তে আস্তে প্রফেশনালি যখন কাজ করা শুরু করি, তখন তখন দেখলাম যে কি করে উ তখন আসলে তখনও বলতে পারেন যে গ্রাফিক্স যে একটা বিশাল একটা আ ফিল্ড। ফিল্ড, এটা তখনও এতটা প্রচলন হয়নি। হুম, আম আস্তে আস্তে এই গ্রাফিক্সের আমরা করতাম। মানে এই জিনিসটা আমরা করতাম তখন আসলে এই জায়গাটাতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল ফাইন আর্টস এর আ স্টুডেন্টদের, যারা মানে দেখা গেল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে যারা আ স্নাতক সম্পন্ন করে আসে বা হুম। স্নাতকোত্তর সম্পন্ন করে আসেন, তাদেরই কন্ট্রিবিউশনটা এখানে অনেক বেশি ছিল। তাদের দ্বারাই এটা চলত। আচ্ছা, আচ্ছা। তারপর আস্তে আস্তে সাধারণ যারা আছে, সাধারণ যারা পড়াশোনা করে এসছে, মানে জেনারেল স্টাডি থেকে জেনারেল এডুকেশন থেকে যারা এসছে, তারা তাদের এখানে অংশগ্রহণ হচ্ছে, তারা করা শুরু করেছে। বা আমাদের সময়টাতে আমরা যখন শুরু করি তখন আসলে যে আমাদের পরিবার থেকেও আসলে ব্যাপারটাকে এতটা মানে এত বড়সড় করে দেখতো না কেউ সাধারণত। হুম, তখন তো একেবারে নতুন। হ্যাঁ, তখন ভাবতো যে এটা হলো জাস্ট একটা টাইম পাস বা একটা পার্ট টাইম জব-টব এই টাইপের কিছু। বা হুম, এইটা দিয়ে যে একটা বিশাল কিছু হতে পারে, হুম। সেটা এখনকার সময়ে এসে এটা আসলে এটা প্রুভ করছে। যে এটা আচ্ছা। দিয়ে এখন ছেলেপেলেরা মানে অনলাইনে অনেক টাকা আয় করছে। সেটা অনলাইন মার্কেটে আ হুম, কারোর উম কারো ইনকাম হয় ৮-১০ লাখ টাকার মতো। কারণ আমাদের সময় তো আমরা আসলে ডেইলি বেসিস এ যে ইনকামটা হতো কিংবা মান্থলি ৩,০০০, ২,০০০, ৩,০০০ এরকম একটা বিষয় ছিল। আচ্ছা। এরপরে আস্তে আস্তে আ সময়ের কালের বিবর্তনে আ প্রযুক্তিতে মানে উন্নতির ছোঁয়া এসছে। নতুন নতুন আমরা সফটওয়্যার পাচ্ছি, নতুন নতুন মেশিনারিজ পাচ্ছি, নতুন নতুন কাজ। আ তখনও আসলে এই আমরা এখনকার মার্কেট প্লেস যেটা হয় যে Fiverr, Upwork বা হুম, freelancer.com, এগুলো তখন আমরা চিনতাম না। হুম। মূল গ্রাফিক্স ওয়ার্ল্ডটাই কাজ করত শুধু অফলাইন মুদ্রণ, মার্কেটপ্লেস। হ্যাঁ, প্রিন্টিং এর জন্যই মেক্সিমাম কাজটাই হতো ওখানে। প্রেসের আর যেদিকে। একটা অংশ কাজ করত, সেটা হলো ভিডিও এডিটিং এর মধ্যে। কিন্তু তাকে ওদের আলাদা করা হতো। যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, যারা ভিডিও ভিডিও গ্রাফিক্স নিয়ে কাজ করছে, তারা শুধু অনলি ভিডিও সেক্টর নিয়েই কাজ করবে। তাদের এই সাইড নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই বা তাদের এই সাইড নিয়ে যে এই সাইডে তাদেরকে কাজ করতেই হবে, এমন কোনো কিছু না। আবার টেলিভিশন চ্যানেল-ট্যানেল এর ভিডিও। এরকম।
তো এখন আস্তে, আস্তে এখন দেখা গেছে এখন সময়ের পরিবর্তনের ফলে এখন দেখা গেছে যে একজন মানুষই কিন্তু দুদিকে কাজ করছে। হুম, সে ভিডিওগ্রাফি নিয়েও কাজ করছে, আবার গ্রাফিক্স নিয়েও কাজ করছে। হুম, বা প্রিন্টিং গ্রাফিক্স নিয়েও কাজ করছে। সময়ের এক্সাক্টলি। ব্যবধানে। এটাই হচ্ছে। আ এটাই মূলত আসলে মানে শুরু থেকে এখনকার পর্যন্ত গ্রাফিক্সের মানে অতীত এবং বর্তমান। আচ্ছা। বর্তমানে গ্রাফিক্সের আমি মার্কেট সাইজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে অফলাইনে যে মার্কেটটা এটা আমাদের ইয়াং জেনারেশন অনেকেই অফলাইনে যে গ্রাফিক্সের আ যেই বিরাট একটা মার্কেট যে অফলাইনে যে কাজ করা যায়। শুধু যে গ্রাফিক্স অনলাইন বেস না বা শুধু ফ্রিল্যান্সিং এর জন্য গ্রাফিক্স না। এটা ছাড়াও যে গ্রাফিক্সের আরো অনেকগুলো সেক্টর আছে। ওইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। দেখেন এই অফলাইন মার্কেট বিটুইন অনলাইন মার্কেট যেটা আমরা যে সরি অফলাইন মার্কেট ভার্সাস অনলাইন হুম, মার্কেট। তো এইখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে আমি সরাসরি কোনো একটা প্রতিষ্ঠানে আছি, কোনো একটা মার্কেটে আছি বা কোনো একটা আ কোম্পানিতে আছি। যেখানে কেউ সরাসরি আ পায়ে হেঁটে আমার কাছে আসছে। হুম, অনলাইন মার্কেটেও তার ব্যতিক্রম কিছুই না। হুম। জাস্ট মাধ্যমটা, হ্যাঁ, মাধ্যমটা। মার্কেটের মাধ্যমটাই ভিন্ন। যে আমি অনলাইনেও ওরকম একটা আ দোকান খুলে বসলাম বা একটা প্রতিষ্ঠান খুলে বসলাম অনলাইনে বা আমার একটা প্রোফাইল এখানে আমি দিয়ে রাখলাম। হুম, বায়ার আসলো। আমি অফলাইনে একজন ক্লায়েন্টের সাথে যেভাবে ডিল করছি অনলাইনেও সেম একজন বায়ারের সাথে আমি সেভাবেই ডিল করছি। সে ওখানে আমার সঙ্গে ফিক্সড করছে প্রাইস, তার কাজের সময় নিচ্ছি, তাকে আমি কাজ ডেলিভার করছি, সে আমাকে পেমেন্ট করছে। এইটুকুই। আর আপনাদের আ অফলাইনে যে কনসেপ্ট অ্যান্ড কমিউনিকেশন হুম, আ এখানে আসলে অর্ডার গুলা কিভাবে আসে? মানে এটা কি কোম্পানি বেইস নাকি কিভাবে আসে আসলে? কনসেপশন কমিউনিকেশন এর কাজের পদ্ধতিটা হলো শুধু নট অনলি কোম্পানি। যদি আপনার ব্যক্তিগত কারণেও আসেন বা যেকোনো ব্যক্তিগত কারণেই আসেন, সেখানেও সমানভাবে গুরুত্বটা দেয়া হয়। আচ্ছা। হুম? যেমন কেউ একেবারে যে আমরা কোম্পানির কাজ করি বলে শুধু কোম্পানি নিয়ে বসে থাকছি তাও না। হুম, একটা কথা যে একজন মানুষের কিন্তু অনেকগুলা দিকে ইনভলভমেন্ট থাকে। হুম, যে একজন ধরুন হঠাৎ করে কেউ একজন এসছে, তার সিম্পলি একটা আ বিজনেস কার্ড ডিজাইন করবে বা একটা বিজনেস কার্ড প্রিন্টিং এ যাবেন। হুম, তো সেটারও প্রাইস সর্বোচ্চ কত হতে পারে? ১,০০০ ৳১,৫০০ সাপোজ। তো কি বিশ্বাস? উনি হয়তোবা দেখা যাবে আম উনার দ্বারা উনার যদি অন্য কোনো বড় কোনো সেক্টরে যদি উনার কোনো যোগাযোগ থাকে হুম, বা উনি কোনো বড় কোনো কোম্পানির কোনো ব্যক্তি কর্মকর্তা হয়ে থাকেন, হুম, তাহলে হয়তোবা তার কোম্পানির ইস্যুটা মানে কোম্পানির মার্কেটটাকেও বা কোম্পানির কাজটাকেও আমাকে উনি হ্যান্ড ওভার করতে পারছেন। হুম, সেটা ডিপেন্ড করবে যে আমার কাজের উপর আমাদের কাজের উপর উনি কতটুকু সন্তুষ্ট। তো সেজন্য আচ্ছা। আমরা ছোট ক্লায়েন্ট বলুন বা মানে একদম সিম্পল ক্লায়েন্ট বলুন বা একটা কোম্পানির ক্লায়েন্ট বলুন সবাইকে আমরা সমানভাবেই গুরুত্ব দিচ্ছি। সাহেব ভাই এখন গ্রাফিক্সে যারাই ইয়াং জেনারেশন যারাই গ্রাফিক্স শিখছে তারা বেশিরভাগই মনোভাব থাকে যে তারা গ্রাফিক্স শিখার পরেই সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে চলে যাবে এবং ওখানে কাজ করা শুরু করবে। তো কোনো কেউ যদি মনে করে যে সে গ্রাফিক্স শিখার পরে অনলাইনে না কাজ করে অফলাইনে কাজ করবে। সো সে কিভাবে শুরু করতে পারে? আ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আম এই বিষয়টা আমরা অনেক সময় মানে আমাদের সময়টাতে অনেক আ আ মানে অনেক বেশি ফেস করছি। বা আদৌ আপনি প্রেফার করবেন কিনা যে সে অফলাইনে আসার জন্য? নাকি? সেটা বলছি। যে এটা আমরা আমাদের সময় কিন্তু আসলে অনেক বেশি ফেস করেছিলাম। যার কারণে এখন দেখি যে কি যে এ ও এটার অ্যাডভান্টেজ অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট নিচ্ছে। হুম, লাইক কেউ বলছে যে ৳৫০০ য় গ্রাফিক্স শিখুন বা ৳১,৫০০ গ্রাফিক্স শিখুন বা হুম, ৳২,০০০ গ্রাফিক্স শিখুন। আসলে মানে ব্যাপারটা এত সহজ না। তাহলে আমরা একটা আ টোটাল আমরা একটা ডিপ্লোমা ৪ বছরের একটা পড়াশোনার মধ্যে দিয়ে এসেছি। হুম, আবার কিছু প্রফেশনাল ইনস্টিটিউট আছে। যারা আপনার কি করছে? যারা আপনার প্রফেশনাল ট্রেনিং দিচ্ছে 6
মান্থ বা মানে 8 মান্থের একটা কোর্স হুম। এবং আইএসও সার্টিফিকেটসও তারা দিচ্ছেন। মানে তো ওকে। তো আমি মনে করি হ্যাঁ, যেগুলো এই ধরনের কিছু ভালো কিছু প্রতিষ্ঠান আছে যারা কিছু আ ভালো প্রশিক্ষণ দিচ্ছেন। তো ওদের কাছ থেকে যারা শিখছে আ ওখান থেকে শিখলে ভালো করছে এবং যারা বলছেন যে যারা দেখছেন যে না অফলাইন মার্কেটে আসতে চাচ্ছেন। হুম। কোয়েশ্চেনটা শিখার ছিল পরে। যে হ্যাঁ, শেখার পরে যারা অফলাইন মার্কেটে আসতে চাচ্ছেন। আ তো এখানে অনেকগুলা কাজের জায়গা আছে। অনেক কাজেরই জায়গা আছে অফলাইন মার্কেটে। এরা ব্যাপারটা এখন মার্কেটটা অনেক বলতে পারেন অনেক ধরনের ইউ অনেকটা ফাঁকা। আচ্ছা, আচ্ছা। যারা আসলে দক্ষ ডিজাইনার পাচ্ছেন না। কোয়ালিটি ডিজাইনারের হ্যাঁ, অভাব। আর এখানে ব্যাপারটা এখন অনলাইনের মার্কেট প্লেসটা ক্রিয়েট হওয়ার পরে এই জায়গাটা অনেকটা মানে অনেকটা ফাঁকা হয়ে গেছে। ওকে। প্রফেশনাল লোকজনকে আপনি এখন আর অফলাইন মার্কেটে খুব একটা পাবেন না। আচ্ছা, আচ্ছা। যারা মেক্সিমাম এখন যারা ওই সময়টাতে তারা জাম্প করে তারা অনলাইন মার্কেটে চলে গেছেন। হুম, তো এখন এই জায়গাটাতে আমি মনে হয় যে না এখনো ভালো সম্ভাবনার একটা জায়গা আছে কাজ করতে চাইলে। হুম। যাদের শুরু করবেন আমি মনে করি যে কাজ করতে চাইলে এখন কোন কোন সেক্টরটা নিয়ে কাজ করবেন, কোন রুটে কাজ করবেন। লাইক কেউ যদি প্রিন্টিং গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, হুম। তাহলে তাদের জন্য প্রিন্টিং রিলেটেড যেগুলো ইন্ডাস্ট্রি প্রিন্টিং রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে তারা ট্রাই করতে পারেন। এগুলো মানে হিউজ স্কোপ এখানে। আচ্ছা। যেমন আপনার চট্টগ্রাম বলুন কিংবা ঢাকা বলুন, এটা যে আমি ঢাকার কথাই বলছি। ঢাকায় যেমন আরামবাগ একটা বিশাল ইন্ডাস্ট্রি। তারপর আপনার ফকিরাপুল এইসব জায়গাগুলোতে কাজ হচ্ছে। ওকে। হ্যাঁ, চট্টগ্রামে আন্দরকিল্লাতে হচ্ছে। বা আচ্ছা। এরকম আসলে বিভিন্ন জেলা শহরগুলোতে না এরকম অনেক বড়, বড় একটা বাজার আছে। হুম। বা ওখান থেকে আমি মনে করি বেসিক ট্রেনিংটা বা বেসিক প্র্যাকটিসটা ওখান থেকেই হোক। ওখান থেকে শুরু করুক। অর্থাৎ আগে একটা ইন্টার্নশিপের কথা বলছেন। যে জি, কোনো একটা কোম্পানি বা কোনো একটা দোকানের আন্ডারে যারা অফলাইনে আসতে চায় অফলাইনে তাদের আসতে আগে কাজ চান। করা উচিত কারণ এইটাতে হয় কিছুদিন। কি যে তার যে সম্পূর্ণ আইডিয়া হয়ে যায় তার যে মার্কেট জড়তাটা, সম্পর্কে। হুম, তাদের যে মানে কাজের যে জড়তাটা সেটা ভাঙবে। সেটাকে আরো মানে গতিশীল করবে। হুম। প্লাস একজন ক্লায়েন্টের প্রেশার নেয়ার মতো তার একটা সক্ষমতা সৃষ্টি হবে। এক্সপেরিয়েন্স সবগুলো হয়ে যাবে। সেখান থেকে তখন তার যখন একটা অগ্রগতি হবে, যখন কাজের সে দক্ষতা বৃদ্ধি পাবে, তখন সে পরবর্তীতে কোনো বড় কোম্পানিতে ট্রাই করতে পারে। কিন্তু প্র্যাকটিক্যাল মানে একদম রুট লেভেলের যে এক্সপেরিয়েন্স সেটা তাকে রাখতে হবে। কনসেপশন কমিউনিকেশনের জার্নি যদি একটু বলেন যে আপনি প্রথমে তো আগে অফলাইনে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। এরপরে আ নিজে একটা কোম্পানি দেওয়ার চেষ্টা করেছেন যেটা কনসেপশন কমিউনিকেশন। তো এই জার্নিটা কবে থেকে শুরু হলো? বা কি মনে করে আপনি এটা দিলেন? আমি কনসেপশন কমিউনিকেশন শুরু করি আমার প্রথম ফার্স্ট জার্নিটা শুরু হয় এটা ২০১৩ তে। তো আমি আমার এক বন্ধুর সহায়তায় আমরা দুজনে মিলে আমরা কনসেপশন কমিউনিকেশনের প্রথম সৃষ্টি মানে তৈরি করি। তখন সে সময়টাতে আমাদের প্রতিষ্ঠানটা জাস্ট ২ বছর টিকেছিল। আচ্ছা। এরপরে আমাদের বিভিন্ন সময়ের জটিলতার কারণে আমরা এটা বন্ধ করে দিতে বাধ্য হই। যে আসলে আমাদের তখন বাজেটেরও অনেক সমস্যা ছিল। হুম। প্লাস আমরা এটাকে আসলে টেনে নিয়ে যেতে পারিনি। একটা সময় এরপর আমি আবার সবকিছু ছেড়ে ছুড়ে আবার চাকরিতে ঢুকে যাই। আচ্ছা। কনসেপশন কমিউনিকেশন এটা আমার মনের ভিতরেও এটাকে লালন পালন করেই আসছি। হুম। একটা পর্যায়ে আবার একটা দীর্ঘ সময় পাড়ি দিয়ে আসে আবার ২০২২ সালে এসে সম্পূর্ণ এটা আবার পূর্ণাঙ্গ রূপে আমি এটা আবার শুরু করি। ওকে। হ্যাঁ, এই হলো মানে এটাই মানে কনসেপশন কমিউনিকেশনের বলতে পারেন জার্নি। আচ্ছা। বর্তমানে এখন আ কোম্পানির কি অবস্থা? কোম্পানির কি অবস্থা আসলে ব্যবসার বিষয়টা আসলে কোম্পানির বিষয়টা হলো যে কি জানেন যে ব্যবসা তো আসলে সবসময় ভালো বা মন্দ মানে সবসময় যে ভালো রান করবে তাও না। কিছু সময় তাকে কিছু বৈরিতার মুখোমুখি হতে হবে, কিছু আ মানে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো দেখা গেছে যে ব্যবসা ভালো হচ্ছে বা বিজনেসটা আমরা খুব ভালোভাবে রান করছি। ক্লায়েন্টসও খুব ভালো আসতেছে। হঠাৎ করে দেখা যাবে যে মার্কেট আবার ঠান্ডা মানে একদম এস এস আ মানে বাজারটা একদম মানে একদম ইয়ে হয়ে গেল, একদম দেবে গেল, থেমে গেল।
অনেকটা দেখা গেল যে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এই জিনিসগুলো ফেস করতে হয়। লাইক আমরা গত ৫ই অগাস্ট যে একটা বাংলাদেশের একটা বিশাল একটা পরিবর্তন এসছে। সরকার পরিবর্তন হয়েছে। এটার কারণে আসলে মানে একটা বিশাল একটা প্রভাব সর্বমহলের মধ্যে এটা পড়ে। যেমন দেখা গেছে আমাদের যারা ক্লায়েন্টস হুম, তারা আবার উম বিগত সরকারের মতাদর্শী ছিলেন অনেকেই। তো দেখা গেল যে তাদের সরকার কোম্পানিগুলা। পরিবর্তনের পরে দেখা গেছে তাদের অনেকেই আসলে আত্মগোপনে চলে যান। বা হুম, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেয় বা অনেকের ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেয় বা তারা অনেকের ব্যবসা বন্ধ করে দেন। তো এটার কিছুটা প্রভাব তো আমার উপরে পড়তেই পারে, স্বাভাবিক। আচ্ছা, আচ্ছা। তো এখন আবার নতুনভাবে চেষ্টা করছি নতুনভাবে কিছু করার জন্য। তো গত প্রায় ১৮ বছর ধরে আপনি গ্রাফিক্সের সেক্টরে আছেন। হুম। তো আপনার কি কখনো মনে হয়নি যে আপনি যে অফলাইনে কাজ করছেন এটাকে আপনি অনলাইনে কনভার্ট করবেন বা আপনি ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করবেন? এরকম হ্যাঁ, এটা চেষ্টা করেছিলাম যে আসলে অফলাইন থেকে কিভাবে অনলাইনে আসা যায়, অফলাইন থেকে কিভাবে অনলাইনে করা যায়। আসলে আমরা এমন জায়গা থেকে আসিনি যেখান থেকে এটা সত্যি কথা যেটা আমার আমার ফ্যামিলি যে আমাকে বসিয়ে ৬ মাস মানে সহ্য করবেন বা ১ বছর আমাকে সহ্য করবেন এরকম অবস্থাটা আসলে আমার ছিল না। ওকে। যেটা সত্যি কথা। কারণ আমাদের ব্যাপারটা ছিল যে এরকম যে আমাকে কামাইও করতে হবে, আবার চলতেও হবে। এখন আমাদের কাজের জায়গাটা এমন ছিল যে আমরা সকাল ১০টা বাজে যদি অফিসে ঢুকি, সেখান থেকে আসলে ঢোকার টাইমই ঠিক আছে কিন্তু বের হওয়ার টাইমের কোনো সুযোগ ছিল না। আচ্ছা, আচ্ছা। অফলাইন সেক্টরের কথা বলছি। যেখানে আমরা শুধু সকালে ঢুকেই গেলাম। কিন্তু বের হওয়ার আর কোনো ওই সুযোগটা নাই। আসলে এমন না, অনেকে আবার তর্কের খাতিরে বলেও ফেলতে পারেন যে ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, এমনও আছেন আমাদের জানাশোনা অথবা অনেকে আছেন যারা এই অফলাইনের মধ্যে থেকেই তারা ই মানে অনলাইনে তারা সাকসেসফুলি জয়েন করেছেন। আসলে হুম, এটা হয়তোবা ঠিক আছে। কিন্তু আমার হয়তোবা ওভাবে সুযোগটা হয়ে ওঠে নাই বা আমার মানসিক বা ব্যক্তিগত সদিচ্ছারও যথেষ্ট অভাব ছিল। যেমন কিরকম? আমরা যখন ঢুকি সকাল ১০ টায়, এরপরে দেখা গেছে আমরা দুপুরে লাঞ্চ অনেক সময় যে ৫টা ৬টা বাজেও করতে হয়েছে। কিংবা বাসায় ফিরতে আমাদের ১২টা ১১টাও বেজেছে। ১১টা বা ১২টাও বেজেছে। তো সেই মুহূর্তে বাসায় ফিরে আই থিংক আমার আর ওই বাকি স্ট্যামিনারে কাজ করবে না। মানে সুযোগ হবে না যে আমি রাতে আবার বসে অনলাইনে বসে আ ওই ইয়েতে মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে কাজ করব বা সেই সুযোগটা আমার আর কখনো সুযোগ হয়নি। মানে পুরো জীবনটা পুরো সময়টাকে পুরো জার্নিটাই শুধু ছিল আমাদের অফলাইনে মার্কেটে ঢুকলাম আর বেরোলাম। ঢুকলাম আর বেরোলাম এর মধ্যে দিয়ে। আমি অনলাইনে আর ঢোকার সুযোগটা হয়নি। ইদানিং আবার খুব একটু ছোটখাটো করে চেষ্টা করছি যে দেখি অফলাইন মার্কেটে অনলাইন মার্কেট প্লেসে কি ঢোকার কোনো সুযোগ আছে কিনা সেই সুযোগটা খোঁজার চেষ্টা করছি। আর আচ্ছা, আচ্ছা। এখানে একটা বিষয় আছে, আমাদের এই সময়টার ভিতরে এই লম্বা সময়ের ভিতর আসলে অনেক পরিবর্তনও এসছে। হুম, এই মার্কেট প্লেসে কাজ করার আসলে মানে পদ্ধতিগত অনেক ধরনের পরিবর্তনও এসেছে। আগে এত কঠিন ছিল না, এখন যতটা কঠিন করা হয়েছে। আচ্ছা। একজন ডিজাইনারকে মানে সে যদি মার্কেট প্লেসে কাজ করতে যায় তাকে যে প্রসিডিউর গুলো এখন যে ফলো করতে হয়, হুম, মানে অনেক কঠিন আ মানে পদ্ধতিগুলোর উপর দিয়ে তাকে পরীক্ষার মধ্যে দিয়ে তাকে আসতে হয়। যে সরাসরি কেউ এসে যে ধুম করে কাজ পেয়ে যাবে তা না। এটা একসময় ছিল। এখন সেটা নাই। তো আসলে এখন আমি আমার মানে এত কাজের ব্যস্ততার ফাঁকে এখন চেষ্টা করছি। বিকজ আমি এখন বলতে পারেন আমার নিজের প্রতিষ্ঠান। আমি নিজে যতটুকু করব ততটুকু। তা আমি করতে চাইলে পারবো, না চাইলে পারবো না। আর আ তো এটা আমি আসলে আমার কাজের ফাঁকে যতটুকু পারছি চেষ্টা করছি যে পারলে পারবো, না পারলে নাই এরকম একটা বিষয়। কারণ এখন আমাদের ব্যাপারগুলো হলো এরকম যে আমি আমার কোনো কাজকে আ এখানে সময় না দিয়ে যদি ওখানে সময় দিই আসলে আমার এটা কতটুকু ফলপ্রসূ হচ্ছে সেটা দেখার বিষয়। ধরুন আমি একটা ইম্পোর্টেন্ট একটা লোগো ডিজাইন করতে বসছি। হুম, কোনো একটা কোম্পানি একটা লোগো ডিজাইন করতে বসছি। তো সা ও মানে আপনার লজিক্যালি চিন্তা করে দেখেন যে আমি যদি ৫ থেকে ৬ ঘন্টা আমি এখানে সময় দিই, তাহলে আমি একটা লোগোর উপর আমি মানে ৫ to ৬,০০০ আমি এখানে চার্জ করতে পারছি। হুম, হ্যাঁ? ধরুন আমি ৫ ঘন্টা এটা নিয়ে ভাবলাম বা ৫ ঘন্টা এটা নিয়ে প্ল্যানিং করলাম বা ৫ ঘন্টা ৬ ঘন্টা আমি এটা নিয়ে যে লোগোটাকে একটা সুন্দর একটা শেপে নিয়ে আসার জন্য আমি চিন্তা করছি। ওকে। আমি কাজ করছি। ওই সময়টাতে যত ত তা আমি তাহলেই চিন্তা করব যে আমি যখন অনলাইনে আমি এটাকে স্যাক্রিফাইস করে যখন আমি ওটাতে জাম্প করব। হুম, তাহলে আপনি লজিক্যালি চিন্তা করেন আমি কোনটাকে রাখা উচিত। আমি কি আ
ইনস্ট্যান্ট ক্যাশ 5,000 কে আমি বা 6,000 কে আমি অ্যাভয়েড করে আমি ওটাতে যাব? হয়তোবা আটঘাট বেঁধে যদি আমি নেমি যে সবকিছু বাদ দিয়ে আমি ওটার পেছনে লেগে থাকলে হয়তোবা হ্যাঁ, একদিন না, আজকে না কালকে না পরশু না বা ২ মাস বা ৩ মাস পর হয়তোবা একটা ভালো রেজাল্ট আসতেও পারে। কিন্তু ওই সুযোগটা আমার অর্থনৈতিকভাবে তো হয়ে উঠছে না বা ওই মানে সার্বিকভাবে আমার হয়ে উঠছে না। বুঝতে পেরেছি। আ তো ভাই আপনি ২০২২ সালে কনসেপচুয়াল কমিউনিকেশন প্রতিষ্ঠা করেন। হুম। তো আপনার মতে আসলে একজন গ্রাফিক ডিজাইনারের কখন আসলে এজেন্সি দেওয়া উচিত বা এই টাইপের কোম্পানি দেওয়া উচিত? অনেকে আছে যে কিছুটা গ্রাফিক ডিজাইনের কোর্স করেই বা উইথআউট কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই সে সরাসরি আগে একটা মার্কেট প্লেসে একটা দোকান দিয়ে ফেলে বা একটা কোম্পানি স্টার্ট করে ফেলে। সো এইটা কি সফলতার সংখ্যা আসলে কতটুকু? আপনার কি মনে হয় যে কখন আসলে একজন মানুষের একটা দোকান দেওয়া উচিত অফলাইনে বা একটা কোম্পানি রান করা উচিত? কোন আসলে পর্যায়ে গেলে? এই যে আপনি একটা কথা বললেন যে সহসাই কেউ একজন মানে একটা প্রশিক্ষণ নিয়ে এসছে বা কোনো না মানে একটা কোনো রকম একটা নলেজ গ্যাদার করে হুট করে একটা প্রতিষ্ঠান ফর্ম করে ফেললো। এটা আসলে বলতে পারেন এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না এক ধরনের। ওকে। কারণ টোটালটাই একটা স্টাডির বিষয়। আর মোস্ট ইম্পোর্টেন্ট হলো যে গুড ম্যানেজমেন্ট। হুম, হ্যাঁ, গুড ম্যানেজমেন্ট। আসলে এটাও একটা দেখার বিষয় হলো সে কোন প্ল্যাটফর্ম থেকে মানে কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। ঠিক আছে? যে এগুলো তো সবার কাজ তো সবাই করতে পারে না। লাইক আপনি এখন এখানে আমাদের সাকিব আল হাসানকে যদি আপনি ফুটবলে নামিয়ে দেন তাহলে তো এটা সে আসলে মনে হয় সাকিব আল হাসান আর থাকবে না। লাইক হুম, তো এইরকম বিষয় যে আসলে সবাই আসলে এই জায়গাটাতে এই সিদ্ধান্তটা সবাই দাঁড় করাতে পারে না যে আসলে আমি আজকে শিখে আমি আজকেই ই করলাম। অনেক সময় তো লাকিলি দেখবেন যে সে মানে আজকে শিখে বেরিয়েছে। তা একটা সময় কি হুট করে এসে দাঁড়িয়ে গেল তা না। হুম, আমার কথা হলো যে স্ট্রাগলিং পিরিয়ডটা এটা সবার উপর দিয়ে যাবে। হুম, সবাইকে এটা ফেস করে আসতে হবে। ধরুন আমি আজকে আমার কোর্স কমপ্লিট হয়ে গেল। আমি চিন্তা করলাম যে আগামী ৩ মাস পর আমি আমার নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো। হুম, তাহলে আমার এখানে কয়েকটা ঘাটতি এখানে থেকে যায়। হুম, লাইক আমি মার্কেট কেমনে ধরবো? ক্লায়েন্ট কিভাবে ডিল করব? তারপর আমার এমপ্লয়ি কিভাবে আমি মেইনটেইন করব? আমার প্রতিষ্ঠানকে এটা কিভাবে মেইনটেইন করব? বা আরো অন্যান্য লিগ্যাল প্রসিডিওর আছে। লাইক আমার ওই যে একটা বিজনেস কমপ্লিটলি দাঁড় করানোর জন্য যে পেপার ওয়ার্ক আছে, সেগুলোর একটা বিষয় সেগুলো বুঝার একটা বিষয় আছে। তো এগুলো তো ওকে। আমরা অফলাইনে আমরা সরাসরি আমরা যখন চাকরি করতে থাকতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিশে চলতে আমরা অনেক কিছু শিখেছি। শিখে তারপর আমরা বুঝলাম বিভিন্ন ফ্যাক্টস আমরা বোঝার চেষ্টা করলাম যে এটা করলে এটা হবে, না করলে এটা হবে না। তো এই বিষয়টা আসলে একটা আম মানে এটাও একটা শেখার বিষয়। বুঝতে কেউ পেরেছি। যদি সরাসরি এসে যদি বলে যে না আমি দাঁড় করালাম, হুম? আ আমি দাঁড় করিয়ে ফেলেছি। তাহলে এটা মনে হয় না সহসাই কেউ এসে এই জিনিসটা এই কথাটা বলতে পেরেছে বা পারবে। আর তাছাড়া আরেকটা বিষয় হলো যে আপনি সফলতার একটা কথা বললেন যে কেউ সফল হতে পারবে কিনা। তে একটা বিষয় হলো যে সফলতা শব্দটা না জীবনে মানে কারোর জীবনে কখনো আপন হয় না। এটা মানে যে কারোর জীবনে সারা জীবন যে থেকে যাবে হুম, তা এটা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। আপনি সর্বক্ষেত্রে সাময়িক। হ্যাঁ, সফলতা শব্দটা এটা লাইক আমার কাছে একটা মনে করেন একটা সময়ের অ্যাওয়ার্ড। হুম, অ্যাওয়ার্ড অফ টাইম লাইক যেমন আমি আজকে একটা ভালো কাজ করেছি বলে আজকে আমাকে মানুষ সফল বলছে। কালকে আমি একটা খারাপ একটা আমার কোনো একটা কাজে মানে ত্রুটি পরিলক্ষিত হয়েছে। দেন সবাই আমাকে বলল যে আমি বিফল, আমি ব্যর্থ। হুম? হুম, তো এই জায়গাটাতে আপনি ওই যে ওই আমি এটাকে রিলেট করছি ওটার সঙ্গে কোনভাবে যে আমি ধরুন কেউ একজন এসে আমি আজকে ১ বছরের একটা ট্রেনিং বা ২ বছরের একটা ট্রেনিং নিয়ে আমি প্রতিষ্ঠান দাঁড় করালাম। হঠাৎ করে আমি কি করলাম? যে একটা কাজ হঠাৎ করে পেয়ে গেলাম। কোনভাবে আমি কাজটা পেয়ে গেলাম এবং এটা আমি সাকসেসফুলি ডান করলাম। তো আমাকে সেটা দিয়ে আপনি বলে ফেললেন যে না আমি সফল হয়ে গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। হুম?
মানে সফলতাটা ঠিক এই বুঝতে জায়গাটাতে পেরেছি। আপনি রাখতে পারেন। অফলাইনে যেরকম অনলাইনে আমরা যে কানেকশন বিল্ডিং, যে কেউ যদি কোনো একটা কাজ পেতে চায় তার আগে কানেকশন বিল্ডিং করা লাগে, হুম, সে তার নেটওয়ার্কিং বাড়ানো লাগে, হুম, বিভিন্ন মানুষের কাছে অ্যাপ্রোচ করা লাগে। হুম। সো অফলাইনে আসলে যদি কেউ একটা প্রতিষ্ঠান শুরু করলো, সে আসলে বায়ারগুলোকে কিভাবে পাবে বা অর্ডারের জন্য কিভাবে সে কমিউনিকেশন বিল্ডিং করবে? উম, হ্যাঁ, এটা তো মাস্ট। যেমন আপনি চিন্তা করে দেখেন যে আপনার অনলাইনে আমরা কি করছি। হুম, এখন লিঙ্কডইনে আমরা হুম, মার্কেটিং করছি। জি। আমরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি আমরা অ্যাপ্লাই করছি, প্রপোজাল পাঠাচ্ছি। প্রপোজাল পাঠাচ্ছি। আমরা প্রপোজাল পাঠাচ্ছি বা হুম, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন বায়ারকে আমরা নক দিচ্ছি কাজের হুম। বিষয়ে। অফলাইনের ক্ষেত্রে সেটা কিভাবে? সেম, শুধু আপনাকে ফিজিক্যালি একটা হলো যে ফিজিক্যালি মুভ করতে হবে। ওকে। এটা হয় আমি নিজে করছি কিংবা আমার মার্কেটিং কোনো এক্সপার্টকে দিয়ে আমি করাচ্ছি। বাট আচ্ছা। যেতে হচ্ছে ডোর টু ডোর। সো আমি খুব রিসেন্টলি আমি গত পরশুদিনের কথা বলছি। আমি CBZ এ আমি একটু মানে একটু শখ করে চাইলাম আরকি যে একটু মার্কেটিং করি। হুম, তো গিয়েছি। যাবার পর দেখলাম ১ম কথা হলো যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেক একটা কঠিন একটা বিষয়। হুম, কোনো একটা কোম্পানিতে আমি যখন ঢুকবো, তার আগে আমাকে কনটেক্সট টা কালেকশন করতে হবে। হুম। যে আমি যে অমুক কোম্পানির অমুক একজন হয়তোবা সাপ্লাই চেইন বা অথবা পারচেজ ম্যানেজার বা MD বা চেয়ারম্যান কারোর সাথে আমি যখন মিট করতে যাব, কথা বলতে যাব। ১ম কথা হলো যে আমি যখন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করব, ১ম কথা হলো আমি জীবনেও পাবো না। হুম, এটা আমি জীবনেও পাবো না, অথবা আমাকে দিবেও না। হুম? ওকে। এটা স্বাভাবিকভাবে তো ওরা তো আসলে অনেক বড় কর্মকর্তা। আমাদের মতো ছোটখাটো মানুষকে ওরা ১ম এ তার ভ্যালু মানে তারা গুরুত্বই দিবেন না। হুম, তো আমাদেরকে যেটা করতে হবে হয়তোবা দেখা গেছে যে মানে অজানার উদ্দেশ্যে রওনা দিলাম যে কেউ না কেউ আমাদেরকে হয়তোবা পিক করে ফেলবে। যাই এখানে গিয়ে বললাম যে আগে কনট্যাক্টস গুলো তো আগেই মাস্ট কালেকশন করতে হবে। এরপর আমি ওকে। ওখানে ফ্যাক্টরির সামনে ওই এরিয়াতে দাঁড়িয়ে ফোন করলাম যে স্যার আজকে আমি আপনার সঙ্গে একটু বসতে চাচ্ছি বা আমার এই বিষয় নিয়ে কাজ করি। হুম, তো এখন কেউ যদি সুযোগ দেয় তাহলে তার সঙ্গে একটা বসা হলো, সিটিং হলো। কিন্তু ওকে, ওইটা নিশ্চিত করে না যে আমি সেখান থেকে কাজ পাবো। ওকে। ১ম কথা হলো যে উনার সঙ্গে আমার একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। যে আমি উনার ওখানে গেলাম, উনার সঙ্গে কথাবার্তা বললাম। লাইক বিভিন্ন এখন আ বিভিন্ন কোম্পানি যেভাবে মার্কেটিং করছেন, হুম, বিভিন্ন এখন আমি দেখলাম যে এই একই স্ট্র্যাটেজি তো অনেকেই করছেন। আমি বাংলাদেশের স্বনামধন্য অনেক কোম্পানির মার্কেটিং পারসনরাও এই পদ্ধতিটা ফলো করছেন। আর আপনারা তো আচ্ছা, আচ্ছা। আমরা সবাই জানি যে কনটেক্সট গুলো কিভাবে কালেকশন হয়। হুম, যে যেদিক থেকে পারছে, যেভাবে পারছে, কোনো ভিজিটিং কার্ড পাচ্ছে বা অনলাইন থেকে কালেকশন করছে বা যেকোনো সেক্টর থেকে, যেকোনো ওয়ে থেকে নাম্বারগুলো কালেকশন হয়েই যায়। আচ্ছা। এখন ডিপেন্ড করে যে আমি ওনাকে কিভাবে কনভিন্স অ্যাপ্রোচ করতে করব? পারছি। আমি ওনাকে কনভিন্স করতে পারছি কিনা। এরপর কোনোভাবে কনভিন্স করলাম। তারপর দেন ওখানে উনি আমাকে একটা কাজের একটা চার্ট দিল যে আপনি এইগুলো আমাকে করে দিবেন, যে এগুলোর একটা আমাকে আ কোটেশন দিন। এবার কোটেশন নিয়ে ফাইট হয়। ওকে। প্রাইস নিয়ে ফাইট হয়। যে দেখা গেল যে আগের ভেন্ডর ওনাকে এভাবে একভাবে রেট দিয়ে গেছে। এরপর আমি দিলাম হয়তোবা আমারটা কোনোভাবে তার থেকে ৳২-১ বেশি হয়ে গেল। তখন ওইটা নিয়ে আবার বার্গেনিং হয়। সব প্রক্রিয়া শেষে ফাইনালি এসে দেখবেন, দেখা যাবে যে অ্যা আমি হয়তোবা এখানের মধ্যে ২ টা ৩ টা পাচ্ছি বা ৪ টা পাচ্ছি। বাকিগুলো হয়তোবা পাচ্ছি না। এভাবেই হয়। ওকে, সো তাহলে আমরা অফলাইনে নেটওয়ার্ক বিল্ডিং এর বিষয়টা বুঝলাম, যে কিভাবে করা যায়। আপনি যেহেতু আপনার কনসেপচুয়াল কমিউনিকেশনের অফিস যেহেতু আন্দরকিল্লায় আপনি অনেকদিন ধরে দোকান আছে, ওখানে আপনি কাজ করেন। সো আন্দরকিল্লার দোকানগুলো সম্পর্কে এ অনেকজনের একটু ইন্টারেস্ট আছে যে ওই এরিয়াটা, ওখানে বিশেষ করে যে বইয়ের দোকানগুলা, এগুলা কি ওই জায়গাটা কি আসলে ব্যক্তি মালিকানাধীন নাকি কোনো প্রতিষ্ঠানের? অর্থাৎ ওই দোকানগুলা ভাড়া দেয় কি কোনো ব্যক্তি নাকি কোনো প্রতিষ্ঠান ভাড়া দেয়? আমি প্রশ্নটা আসলে আমাকে একটু আ এলাবোরেট হুম, করব। অর্থাৎ হচ্ছে আপনি যখন কোনো একটা দোকান ভাড়া নিবেন হুম, হুম। আন্দরকিল্লায়, সেইটা আপনি কি কোনো ব্যক্তির কাছ থেকে ভাড়া নিবেন? নাকি হচ্ছে ওখানকার কোনো এজেন্সি আছে বা কোনো কোম্পানি আছে তাদেরকে আপনি ভাড়া না, নিবেন? ওরকম কিছু না। এটা আসলে জায়গাটা আসলে ধরুন এটা একটা এরিয়ার মধ্যে বিভিন্ন জনের ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, ওকে। ল্যান্ড। এরপর ওনারা চিন্তা করলো যে এখানের উপর তারা
মার্কেট করে দিবেন। যে মার্কেট করে এখানে ওনারা দোকান ওয়াইজ ওনারা ভাড়া দিবেন। হুম। তো ওটাই ওইটাই স্বাভাবিক। ওইটাই আমরা ওনারা দোকান ঘর তৈরি করলেন, আমরা গেলাম, আমরা গিয়ে ওনাদের সঙ্গে ডিল করে আমরা কথাবার্তা ফাইনাল করে আমরা নিয়ে নিলাম। মানে ব্যক্তি, ব্যক্তি একজন ব্যক্তির জায়গা ব্যক্তি তার ব্যক্তির সাথে কন্ট্রাক্ট হয়। কন্ট্যাক্ট ফ্রিল্যান্সিং বাংলাদেশে পপুলার হওয়ার পরে, ফ্রিল্যান্সিং পপুলার হয়েছে তো খুব বেশি দিন হয়নি। পপুলার হওয়ার পরে আসলে অফলাইন মার্কেটপ্লেসে কিরকম প্রভাব পড়ে? যে অর্ডারগুলা কি ম্যাক্সিমামই সব অনলাইনে চলে যাচ্ছিল? অ্যান্ড অফলাইন তখন ওই ধাক্কাটা কিভাবে সামলায় অফলাইন মার্কেটপ্লেস? হ্যাঁ, কিছুটা আ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আসলে হ্যাঁ, এটা কিছুটা প্রভাব তো আসলে পড়েছে। হুম, বলতে পারেন কেমন? যে আমরা তো আসলে অফলাইন আমরা আসলে অনেকাংশে একদম সোজাসাপটা বলতে গেলে আমরা অনেকটা কুয়োর ব্যাঙ। আচ্ছা। ঠিক আছে? আমরা মানে স্বাভাবিকভাবে এটা আমি বলতেই পারি। আমরা অনেকটা কুয়োর ব্যাঙের মতো যে আমরা মনে করছি যে আমরা যেখানে বসবাস করছি ওইটাই পৃথিবী। এর বাইরে আর কিছুই নাই। তো যার কারণে এটার প্রভাবটা মানে এটার একটা মানে অ্যাডভান্টেজটা আসলে অনলাইনে এটা পড়েছে। যেমন কি যে আমরা বায়াররা এখন তারা বুঝতে শিখে গেছে যে অনলাইনে অনেক ভালো, ভালো কাজ হচ্ছে। হুম, অনেক ভালো, ভালো কাজ তারা করাতে পারছেন। আর মানে অফলাইনে আমরা আসলে যারা এখানে বসে আছি, এখানে আসলে আম এমন না যে এখানে ভালো কোনো কাজ হচ্ছে না, হচ্ছে। কিন্তু সেগুলো অনেক বাধা বিপত্তি ডিঙিয়ে তারপর এখানে আসছে। যারা দেখলেও যে না এখন এখানে এখন যারা বসে আছেন অফলাইনে বর্তমানে যারা বসে আছেন এখানে অনেকে আবার অনেক এক্সপার্টরা আবার এখানে বসে আছেন। ওকে। কারণ ওই যে বললাম প্রথমে আমি একটা আলোচনায় বললাম যে আসলে যে এখানে আমরা যারা একটা সময় আমাদের পার হয়ে গেছে যে ইয়ের মধ্যে অফলাইন মার্কেটের মধ্যে যে আমরা এখন চাইলে এখন হুট করে দুম করে আমাদের সবকিছু বন্ধ করে দিয়ে 6 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আমরা চাইলে সবকিছু অনলাইনে শুরু করতে হ্যাঁ, পারবো না। তো অফলাইনে ভাড়া একটা বিষয়। হ্যাঁ, ওইটা সহ। তো এই জায়গাটাতে এখন দেখা গেছে যে অনলাইন মার্কেটে আপনার ইন্টারন্যাশনালি অনেক বড়, বড় ডিজাইনারদের সঙ্গে একটা কম্পিট করতে হয়। কোলাবোরেশন হচ্ছে। হুম, মানে আমাদের দেশে আমাদের বাংলাদেশের যারা অনলাইনে যারা কাজ করছেন তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল একটা মানে বিদেশের বড়, বড় ডিজাইনারদের সঙ্গে তাদের একটা যোগাযোগ হচ্ছে, কাজ হচ্ছে, তাদের বিভিন্ন কাজ তারা দেখতে পাচ্ছেন, রেফারেন্স পাচ্ছেন। হুম। হ্যাঁ, তো সেদিক থেকে কাজের মান বা ডিজাইন অবশ্যই এখানে চাইতে হয়তোবা অনেক, অনেক ভালো। কিছুটা মানুষ ওদিকে কিছুটা ডাইভার্ট হয়ে গেছেন। এখানে যারা আছেন, যারা এখানে আমাদের অফলাইন মার্কেটে যারা কাজ করাচ্ছেন, এখানে আবার কিছুটা কিছু বিরক্তির বিষয়ও আছে। এটা একটু বিড়ম্বনার বিষয় আছে। যেমন কি যে অফলাইনে আমি দিয়েছি, তাকে আমি ওর পেছনে আমি বসে থাকতে হচ্ছে। যে তাকে আমি দিয়ে আমি ওকে কাজটা দিলাম। সে আমাকে আজকে দিল না, সে আমাকে ২ দিন পরে দিল। কিন্তু আমাকে অফলাইনে সে আমাকে ইনস্ট্যান্ট দিচ্ছে। আমি ইনস্ট্যান্ট তাকে রিপ্লাই করছি। দুদিকের ইমপ্যাক্টই আসলে সমান, সমান বুঝা যায়। ওকে, ওকে। তো হ্যাঁ, কিছুটা প্রভাব আসলে পড়েছে। যেমন আগে যদি একটা জায়গায় এটা 100% প্রেশারটা এদিকে অফলাইন মার্কেটে ছিল বাংলাদেশে। হুম। হ্যাঁ? আর সেই জায়গাটাতে এখন আপনার কিছুটা প্রেশার আপনার এখন এটা ব্যালেন্স হয়ে গেছে। মানে 50-50 একটা ব্যাপার চলে এসছে। ওকে, বুঝতে পেরেছি। ওকে, লাস্ট কিছু হচ্ছে কিছু ব্যক্তিগত প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে এই যে গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং এর যেই কাজগুলো আছে যেটা মানে পড়ালেখার পাশাপাশি করা যায়। সো অভিভাবকরা আসলে এই জায়গায় খুব বেশি ইন্টারেস্ট হন না যে তাদের বাচ্চারা এই কাজগুলা শিখবে বা লেখাপড়ার পাশাপাশি এইগুলা কিছুটা প্র্যাকটিস করবে। সো আপনার জার্নিটাও সিমিলার। আপনি বলেছেন যে আপনারও ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট ছিল না। তো এইটা আসলে আপনি গার্ডিয়ানদের উদ্দেশ্যে কি বলবেন? বা আপনার আসলে আপনার ব্যক্তিগত জীবনে আপনার কারা, কারা হেল্প করেছিল সবচেয়ে বেশি? এই জায়গাটাতে আসলে আমি আ সবচেয়ে বেশি আ সাহায্য মানে হেল্প বা আমরা যেটাকে বলি মেন্টরশিপ। এটা আমি আমার খুব কাছের কিছু আ ফ্রেন্ডের কাছ থেকে পেয়েছিলাম। যারা আমাকে সাপোর্ট করেছে। আ আমি আমার ফ্রেন্ড লিমন, সে বর্তমানে অবশ্য এই আ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ওখানে আছে। সে ওকে। ওখানে বর্তমানে জব করছে। সে কিন্তু একসময় অফলাইনে অনেক ভালো একজন গ্রাফিক ডিজাইনার। সে আমাকে আমি যখনই কোনো
জটিল কোনো সমস্যার মধ্যে পড়তাম তখন ওর সঙ্গে আমি আলাপ আলোচনা মানে ওর সাথে আমি ডিসকাস করতাম বা সে আমি যে জিনিসটাকে সহজে করতে পারতাম না সে আমাকে সেই জিনিসটাকে করে দেখিয়ে দিত যে এইভাবে করতে হবে। কিংবা আমি আমার কলিগের কথা বলবো, আমার একজন ফ্রেন্ড, সে সর্বক্ষণ যত ব্যস্ততাই থাকতো না কেন সে আমাকে সাহায্য করতো। নাম খুরশেদ। সে এখন একটা চট্টগ্রামের একটা অনেক স্বনামধন্য একটা কোম্পানিতে সে আছে। সে ওই আমি মানে এই দুইজন আমার লাইফের এই দুইজন মানুষের আমি কৃতজ্ঞতা কখনো আমি বলে শেষ করতে পারবো না। মানে এগুলো আসলে আজকের এরকম একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে আসলে তাদেরকে এটা আমি আমার তরফ থেকে বলতে পারেন তাদের প্রতি কিছুটা হলেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আসলে আমি যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন এটার আসলে কোনো মূল্য হবে না ওদের হেল্পের কাছে। ওকে। কারণ আমরা আসলে হয়তোবা অর্থনৈতিকভাবে অনেকে সাহায্য করতে পারে, অনেক সার্বিকভাবে অনেকে অনেক ধরনের সাহায্য করতে পারে। কিন্তু আসল কথা হলো কি জানেন? আমরা যখন কোনো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাই, কোনো একটা কাজ করতে গিয়ে, ডু অর ডাই, এরকম একটা বিষয় যে আমরা ব্যাটল ফিল্ডে আছি। ধরুন এই কোনটা বন্ধ হইছে? সমস্যা নাই। হ্যাঁ। বাকি ২ টা চলতেছে তো। আপনি হ্যাঁ। কন্টিনিউ করেন। ধরুন আমরা একটা ব্যাটল ফিল্ডে আছি। তো সেখানে আমাদের ব্যাপারটা এরকম যে আমরা কোম্পানিতে আমরা একটা কাজ করতে আমাকে এমডি স্যার একটা কাজ হ্যান্ড ওভার করেছেন। তো মানে আমি হয়তোবা এই জিনিসটা আমি জানি, বাট এটা আমি কিভাবে করতে হয় সেটা আমি জানি না, বা ওকে। আমার জন্য এটা মানে অনেক কষ্টকর হয়ে যাবে। সেই মুহূর্তে আমি খুরশিদকে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলাম, দোস্ত কি তুই কি খুব ব্যস্ত? সে বলল যে হ্যাঁ কাজ করতেছি, আমারে 5টা মিনিট সময় দিতে পারবি? তো বলতে যে ঠিক আছে তুই আমাকে টেক্সট কর, কি বলবি বল। তা আমি ওকে বললাম যে একটু আমি এই একটা জায়গায় একটু আটকে গেছি, আমাকে একটু সাপোর্ট দে। তো এরপর সে আমাকে আবার কলে নেওয়ার পর আমি তাকে খুব সংক্ষেপ, কারণ সেও কিন্তু খুব ব্যস্ত, তো তারও খুব ব্যস্ত সময়, মানে ডিউটি আওয়ার। তখন থেকে আমি বললাম যে ঠিক আছে। এরপর আমি বললাম যে বন্ধু আমি এই কাজটা পারছি না, আমি এই জিনিসটা কোনোভাবে সেপারেট করতে পারছি না, বা এই জিনিসটাকে কোনোভাবে দাঁড় করাতে পারছি না। সে বলল যে ঠিক আছে তুই আমাকে সফট কপিটা পাঠা, তাড়াতাড়ি ইমেল কর, আমি তোকে সলভ করে দিচ্ছি এবং কিভাবে করতে হবে সেটা আমি তোকে ওভার ফোন বলে দিচ্ছি। তাকে আমি সফট কপিটা আমি ইমেল করলাম, কপি সে আবার খুললো, সেইটাকে সলভ করেও দিয়েছে। সে আমাকে ওভার ফোন আবার সেটা বলেও দিয়েছে। আমাকে কলে রেখে বলল যে তুই এই অপশন থেকে যা, এই কমান্ডে যা, এটা কর সেটা কর, মানে এভাবে কর, দেখ তো হয়েছে কিনা। তখন আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ডান। এইরকম কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট, বা বলতে পারেন যে কেমন যে আমি যদি ওই সময়টাতে যদি আমি সারেন্ডার করে এমন আছে আমার চাকরিও থাকে না। মানে ব্যাপারটা এরকম, মানে আমার কোম্পানি চাইবে যে কি, ভাই আমি আপনাকে এতগুলো টাকা স্যালারি দিয়ে রেখেছি, আপনি আমাকে পারফরমেন্স দিতে পারলে থাকবেন, না দিতে পারলে থাকবেন না। ইয়েস অর নট একটা বিষয় আসে যে আমি যদি এই জিনিসটা না পারি, তো এমন আছে আমার এমনও হতে পারে যে আমার চাকরি থাকলো না। তো এইরকম কিছু গুরুত্বপূর্ণ মোমেন্টে আমি খুরশেদের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। আর লিমনের বিষয়টা আসে যে আসলে আমি যখন সর্বপ্রথম ইটা করেছি চট্টগ্রামে, আমি যখন আমার সর্বপ্রথম ক্যারিয়ারটা শুরু করি, তখন আসলে আমাকে তো কেউ চিনে না, আমাকে কেউ চাকরি দেবে কিনা। তো লিমন ছিল আমি মনে করি চট্টগ্রামের একটা মোটামুটি একটা বিগেস্ট হাব, ওকে। যার কাছে চাকরির ইনফরমেশন থাকে, বা সেই যাকে সার্টিফাই করবে বা সেই যাকে সিলেক্ট করবে সেই চাকরি পাবে। তো লিমন আমার মানে স্কুল ফ্রেন্ড হিসাবে, মানে আমরা তো একসাথে পড়াশোনা করেছি। তো সেই হিসাবে লিমন আমাকে মানে সে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। সে আমি 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 যখন চট্টগ্রামে যখন সর্বপ্রথম কাজ শুরু করতে চাই, যে একটা চাকরির জন্য চেষ্টা করছিলাম, তখন আমাকে স্বাভাবিকভাবে তো কেউ আমাকে চাকরি দিচ্ছেও না, মানে বা ওভাবে কেউ মানে গুরুত্ব দিচ্ছে না। এই জায়গাটা হলো যে কি অনেকটা মানে আমরা মিডিয়া সেলিব্রিটিদের মতো আর কি, যে মনে করেন এই মার্কেটে যাদেরকে যেভাবে কোনোভাবে কোনো এক অংশে যদিও চেনে, তার জন্য একটা সুযোগ আছে। আর নতুন করে নিউ কামারদেরকে তাহলে সুযোগটা ওভাবে কেউ দিতে চায় না, তাদেরকে হয়তোবা নিজের খেয়ে পরে হলো এই সুযোগটা দাঁড় করাতে হয়। তা আমি লিমনকে একটা একটা বেসিক ইন্টারভিউ দিলাম। ওর অফিসে গিয়ে আমাকে বলল যে ঠিক আছে তুমি বসো, বইসা দেখি তুমি কোন তীর মানে উল্টায় ফেলতে পারো, দেখি তুমি আমার দেখাও। তা আমি একটা কাজ করেছিলাম, বাসায় বসে একটা ডিজাইন দাঁড় করালাম, দাঁড় করে আমার পেন ড্রাইভে করে তার পিসিতে নিয়ে লাগালাম,
দাঁড় করাই দিলাম যে এই ডিজাইনটা আমি পারি, এখন আমাকে কেউ রাখবে? তো সে বলল যে হ্যাঁ তুমি মোটামুটি দেখলাম যে পারতেছো তো, মনে হয় দেখি আমি তোমার জন্য চেষ্টা করছি। তার এটা ও আমাকে দেখার ১ সপ্তাহ ১০ দিন পর সে আমাকে একটা ফোন দিল। সে ফোন দিয়ে বলল যে হ্যাঁ তোমার জন্য একটা জবের ইয়ে আছে, তুমি একটু আসো। তারপর তখন সেখানে আমি যখন গেলাম, একটা সংক্ষেপে একটা ইন্টারভিউ আমার কাছ থেকে নিল। আমাকে প্র্যাকটিক্যাল করতে বলল, যে বলল যে আমি একটা ভিজিটিং কার্ড ডিজাইন দিচ্ছি, এটা তুমি এটা করে দেখাও। তো আমি করলাম যে আসলে আমার ওটা আসলে অতটা মানে আমার ভিতরে অনেক অনেক টেনশন, অনেক প্রেশার কাজ করছিল যে আমি এটা কেমনে করব। যাই হোক কোনো রকমই করে দিলাম। করে দেওয়ার পরে ওরা আমাকে একটা সেলারি অফার করলো যে 3000 হলে রাখবো। ওকে। তখন আমার একটু মন খারাপ হয়ে গেল। আমি এত এত কষ্ট করে কাজ করব, এখন ৩,০০০ টাকা বেতন দিবে। তো লিমন আমাকে এসে এ সেই সময়টাতে ও অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। লিমন এসে আমাকে বলল যে, "বন্ধু ৩,০০০ টাকা কোনো ম্যাটার না। তুমি শুরু করো। হুম, তোমার এই ৩,০০০ টাকা থাকবে না। এটা তুমি আমার উপর বিশ্বাস রাখো। তোমার এই ৩,০০০ টাকা থাকবে না। তুমি শুরু করো। একটা সময় দেখবা যে এটা তোমার অনেক অনেক বড়সড় একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে।" বুঝতে পেরেছি। হ্যাঁ? তো আমি আর দুবার চিন্তা করিনি। যা হবার তা হবে। ঢুকে গেলাম। ওকে। সেই থেকে জার্নিটা এখনো ওকে। পর্যন্ত চলছে। সো গার্ডিয়ানদের উদ্দেশ্যে কি বলবেন যে আ যারা সাপোর্ট করতে চায় না ছেলেমেয়েদেরকে, যে তারা এই জায়গায় কাজ করবে বা একটু এক্সট্রা পড়ালেখার পাশাপাশি কোনো স্কিল অর্জন করবে। সো অনেকেই সাপোর্ট করে না। সো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা কি সাপোর্ট করা উচিত? আসলে এখনকার গার্ডিয়ানরা অনেক বেশি আ শিক্ষিত। হুম, অনেক বেশি অনেক জ্ঞান রাখেন। আমি এখনকার গার্ডিয়ানদের কথাই বলব যারা বর্তমানে আমাদের জেনারেশন বলব। এখন ওকে। আমাদের জেনারেশনটা আল্টিমেটলি এখন গার্ডিয়ান, জি। রাইট? ওইটা মনে হয় ব্যাটারি গেছে। হ্যাঁ, হ্যাঁ আমাদের জেনারেশন বর্তমানে আসলে এখন তো বর্তমানে আমাদের জেনারেশনটাই গার্ডিয়ান। জি, ওকে? জি। তা আমি বলব যে আসলে ওনারা তো এখন পরিস্থিতি সবকিছু দেখেই শিখছেন। হ্যাঁ, না আমরা আমাদের গার্ডিয়ানরা তো আসলে বাংলা শিক্ষিত বলতে পারেন বা আ মানে আদি শিক্ষায় শিক্ষিত। তারা আধুনিক শিক্ষার সাথে খুব একটা পরিচিত না। হুম। তো আমরা যেটা পাইনি আমি মনে করি এখনকার জেনারেশন তার চাইতে বেশি পাবে। ওকে। আর উনারা আমি মনে করি আমাদের জেনারেশনের গার্ডিয়ান যারা আছেন, আমি বিশ্বাস করি যে তারা এই ব্যাপারটাকে অনেক গুরুত্ব সহকারে দেখছেন। ওকে। হ্যাঁ? এবং আমি মনে করি তারা তাদের সন্তানদেরকে অনেক ভালোভাবে এটাতে উৎসাহ দিবেন বা দিচ্ছেন। আমি এটা মনে করি। কারণ এখন আসলে আমাদের সময়টাতে আসলে এই কাজের কোনো উম আমরা যখন শুরু করেছিলাম এই কাজের কোনো ধারাবাহিকতা ছিল না। মানে এখানে কাজেরও কোনো সময়ের কোনো ঠিক ঠিকানা ছিল না। এখন তো আসলে সবকিছুর একটা রেগুলারিটির মধ্যে চলে এসছে। আর তাছাড়া এখন আ একটা বিশাল একটা পরিবর্তন এসছে। এখন এআই নিয়ে মানুষ কাজ করছে। হুম, এখন গ্রাফিক্সেও এআই এর একটা বিশাল একটা ইমপ্যাক্ট পড়েছে। জি। তো এখন আসলে আ আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা এখন আপনাদের সন্তানরা যারা এগুলো নিয়ে কাজ করতে চান, তাদেরকে চেষ্টা করবেন যে অ্যাডভান্স টেকনোলজি সঙ্গে পরিচিত করাতে বা করতে। ঠিক আছে? অ্যাডভান্স যেসব টেকনোলজি আসছে, এআই আসছে, আরো নতুন আমরা জানি না। আজ থেকে দেখবেন একসময় পৃথিবীতে যতগুলো আ পেশা প্রচলিত ছিল, হুম, অনেক পেশাই বিলুপ্ত হয়ে গেছে। হুম, বিশ্বাস কি যে আমরা এখন যে পেশাটা নিয়ে এত বেশি গর্ববোধ করছি, জি। সেটাও যে আসলে টিকে থাকবে। তো এখন আমরা এখন একটা বিশাল একটা অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি যে এআই, হুম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই বিষয়টার প্রতি একটু জোর দেয়া উচিত বা গার্ডিয়ানদের, যে তাদের ওকে, সন্তানরা যাতে এই জিনিসটা একটু ভালোভাবে দেখে। কারণ ওকে। যারা চায় যে গ্রাফিক্স নিয়ে কাজ করবে তাহলে তারা ইনক্লুডিং এআইটাকে নিয়েও যাতে
ভালো জ্ঞান অর্জন করতে পারে। আমার Okay. পক্ষ থেকে এইটাই বলার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। অ্যান্ড আই থিঙ্ক অলওয়েজ আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে টিউন উইথ I2I পডকাস্ট।